হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা কিছু এমসিকিউ করে নেব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে কোশ্চেন আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ভাইরয়েডস। ভাইরয়েডস কি সেটা তাহলে আমরা প্রথমে আগে জেনে নিই, তারপর আমরা অপশানগুলো দেখলে বুঝতে পারবো সেগুলোর মধ্যে কোনটা এর মধ্যে আছে বা কোনটা নেই। তো প্রথমেই চলে আসি, সেটা হচ্ছে ভাইরয়েডস কাকে বলে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভাইরয়েডস কাকে বলে। ভাইরয়েডস হচ্ছে স্মল ইনফেকশাস প্যাথোজেন, ঠিক আছে। এবং এই ভাইরয়েডটা কম্পোজড অফ আ শর্ট স্ট্র্যান্ড অফ সার্কুলার সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ। অর্থাৎ ভাইরয়েডটা হচ্ছে স্মল ছোট ইনফেকশাস প্যাথোজেন, ক্ষতিকারক প্যাথোজেন এক প্রকারের, যেটাকে বলা হচ্ছে ভাইরয়েড, এবং সেটা সার্কুলার এবং সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ নিয়ে গঠিত। তাহলে ভাইরয়েডের মধ্যে আরএনএ থাকে সেটা বোঝা গেল। এবং দে হ্যাভ নো প্রোটিন কোটিং, অর্থাৎ সেল ওয়ালের চারপাশে কোনো প্রোটিনের কোট থাকে না, ঠিক আছে। তো ভাইরয়েডসের মেন ফিচার্সগুলো হচ্ছে এগুলো। এবার আমরা অপশানগুলোতে চলে যাই। দেখো কি বলেছে, যে অপশান এ, দে হ্যাভ আরএনএ উইথ প্রোটিন কোট। তাহলে আমরা কি দেখলাম যে হ্যাঁ আরএনএ আছে কিন্তু প্রোটিন কোট নেই দেখলাম, ঠিক আছে। দেখলাম যে দে হ্যাভ নো প্রোটিন কোটিং, তাহলে এক নাম্বারটা হবে না। 2 নাম্বার, দে হ্যাভ ফ্রি আরএনএ উইথাউট প্রোটিন। ফ্রি আরএনএ উইথাউট প্রোটিন, হ্যাঁ ঠিক আছে, প্রোটিন কোড নেই এবং ফ্রি আরএনএ আছে, সেটাও তাহলে 2 নম্বর অপশানটা হবে। আমরা বুঝতে পেরে গেলাম। তাও 3 আর 4টা কেন হবে না সেটা আমরা একটু দেখে নিই। তো দে হ্যাভ ডিএনএ, প্রথমেই বলে ডিএনএ নেই, উইথ প্রোটিন কোড সেটা তো নয়, এখানে আরএনএ এবং উইথাউট প্রোটিন কোড হবে, এবং সেজন্য সি অপশান বাদ। এবং অপশান ডি হচ্ছে দে হ্যাভ ফ্রি ডিএনএ উইথাউট প্রোটিন কোড। প্রথম কথা ডিএনএটা তো হবেই না, উইথাউট প্রোটিন কোডটা ঠিক ছিল কিন্তু এটার জন্য এটা হবে না। তাহলে কারেক্ট বলেছে, সেটাও সব থেকে মনে রাখার বিষয়। কোনটা এখানে কারেক্ট বলছে কোনটা ইনকারেক্ট বলছে সেটা কিন্তু তোমাদেরকে একটুখানি বুঝে আনসারটা করতে হবে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ভাইরাস, এখানে অপশান হয়ে যাবে বি, দে হ্যাভ ফ্রি আরএনএ উইথাউট প্রোটিন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এখানে আবার দেখো ইনকারেক্ট বলেছে, অর্থাৎ এখানে যে অপশানগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা ভুল সেটা বলতে হবে। তাহলে কোনটা ভুল একটু দেখে নিই। বায়োমাস ডিক্রিজেস ফ্রম ফার্স্ট টু ফোর্থ ট্রপিক লেভেল। বায়োমাস মানে হচ্ছে জীবভর, অর্থাৎ কোনো জীবদেহের মধ্যে কতখানি জৈব বস্তু আছে সেটাই কিন্তু সেই জীবের জীবভর বলা হয়। অর্থাৎ কোনো একটা আমি এটা একটুখানি বলি, যে ধরো এটা একটা পিরামিড আকার খাদ্য পিরামিড। এটা হয়তো অনেকের পড়া হয়েছে বা অনেকের পড়া হয়নি। প্রথমটাতে থাকে উৎপাদকরা, এখানে থাকে উৎপাদক, তারপরে প্রাথমিক খাদক, তারপরেতে গৌণ খাদক এবং তারপর প্রগৌণ খাদক। তাহলে এখানে হচ্ছে উৎপাদক প্রডিউসার, তারপরেতে হচ্ছে প্রাথমিক খাদক প্রাইমারি কনজিউমার, গৌণ খাদক আর এটা হচ্ছে প্রগৌণ খাদক। তাহলে এখানে আমরা বায়োমাস কি বলবো, যে একদম প্রাথমিক এটা একটা পিরামিডের মতো গঠন দেখতে পাচ্ছি। তো এই খাদ্য পিরামিডের ভূমিতে যারা আছে উৎপাদকরা, তাদের বায়োমাস, এদের বায়োমাস যদি 1000 কেজি হয়, তাহলে এই প্রাথমিক খাদক যারা, তাদের কিন্তু বায়োমাস হবে 100 কেজি, ঠিক আছে। আবার এদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদের কিন্তু হবে 10 কেজি, কারণ লিন্ডেম্যানের 10% সূত্র অনুসারে আমরা জানি যে 10 যতটা হলো তার 10% তার দেহ গঠনের কাজে লাগে, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পেলাম তাহলে কি, যে বায়োমাসটা ডিক্রিজেস ফ্রম ফার্স্ট টু ফোর্থ ট্রপিক লেভেল, 1 নম্বর থেকে 4 নম্বর ট্রপিক লেভেলে কিন্তু কমে যাচ্ছে। বেশ, 2 নম্বরটা বুঝতে পারলাম। 3 নম্বর কি বলেছে, এনার্জি কন্টেন্ট গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ফ্রম ফার্স্ট টু ফোর্থ ট্রপিক লেভেল। এনার্জি কন্টেন্ট অর্থাৎ এই উৎপাদকরা সৌরশক্তির সাহায্যে যে খাদ্যটা তৈরি করছে, সেই খাদ্যটা কিন্তু যে পরিমাণ টোটাল তৈরি করলো, ধরো এখানে উৎপাদক যারা, তারা তৈরি করলো
যে শক্তিটা সেটা হচ্ছে 100, ঠিক আছে। কিন্তু এই 100-র মধ্যে এর ধরি 10 কি 20% এর উৎপাদকদের দেহ গঠনের কাজে লাগলো এবং বিভিন্ন বিপাকীয় কাজে লাগলো, এবং বাকি যেটা পড়ে রইলো 100% টোটাল আছে, সেখান থেকে 20% সে তার বিভিন্ন বিপাকীয় কাজে লাগালো। বাকি তাহলে রইলো 80% যেটা শক্তি, সেটা কিন্তু যাবে এখানে প্রাথমিক খাদকদের দেহে। তাহলে যে পরিমাণ শক্তি এখানে তৈরি হলো সেই পরিমাণ শক্তি কি তার পরের লেভেলে যাচ্ছে? তাহলে এ যদি 80% শক্তি পায়, তার আবার এর বিপাকীয় কাজে, প্রাথমিক খাদকদের বিপাকীয় কাজে কিছুটা লাগবে, তাহলে এর আবার তারপর আবার কিছুটা অংশ এখানে যাবে। তাহলে আস্তে আস্তে যত ফার্স্ট থেকে ফোর্থ টপিক লেভেলে যাচ্ছে তত কিন্তু এনার্জি কন্টেন্টটা যেটা ইনক্রিজেস বলেছে সেটা কিন্তু ডিক্রিজেস হবে, বাড়ছে না, কমছে, ঠিক আছে। তাহলে 2 নাম্বারটা যে ইনকারেক্ট সেটা আমরা বুঝতে পারলাম। বাকিগুলো যেগুলো আছে সেটা একটু দেখে নিই। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ডিক্রিজেস, number of individuals decreases from first topic level to fourth topic level. নাম্বার অফ ইন্ডিভিজুয়াল যেটা একবার দেখে নিই, এখানে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বলেছে ফার্স্ট থেকে ফোর্থ টপিক লেভেলে যত যাবে তত কি বলেছে, ইনক্রিজেস, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ডিক্রিজেস, কমবে। তাহলে এটা তো ঠিকই, এটা তো ভুল কিছু নয়। কারণ উৎপাদক অর্থাৎ আমাদের এখানে পৃথিবীতে যে উৎপাদকের সংখ্যা অর্থাৎ প্ল্যান্টের সংখ্যা যত বেশি, উৎপাদকের সংখ্যা যত বেশি, তার থেকে কিন্তু প্রাথমিক খাদকের সংখ্যা কম, তার থেকে গৌণ খাদকের সংখ্যা কম, তার থেকে প্রগৌণ খাদকের সংখ্যা কম, ঠিক আছে। তো সেজন্যই বলেছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ডিক্রিজেস ফ্রম ফার্স্ট টপিক লেভেল টু ফোর্থ টপিক লেভেল, এটাও ঠিক আছে, ঠিক আছে। এবং তারপরে এনার্জি কন্টেন্ট গ্র্যাজুয়ালি ডিক্রিজেস ফ্রম ফার্স্ট টু ফোর্থ টপিক লেভেল, এনার্জি কন্টেন্ট ডিক্রিজেস, এই যে এটা কিন্তু ঠিক আছে, এই যে এটা ভুল আছে যেটা বললাম এনার্জি কন্টেন্টটা। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। তো ইনকারেক্ট যেটা সেটা হয়ে যাবে বি এর দাগের অপশানটা, এটা তোমরা একটু মার্ক করে নিও, ঠিক আছে। এনার্জি কন্টেন্ট গ্র্যাজুয়ালি এটা ডিক্রিজেস হবে, এটা ইনক্রিজেস হয়েছে, ঠিক আছে, এই জন্য এটা ইনকারেক্ট। ওকে, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ইনকারেক্ট, এটাও বলেছে যে এই যে অপশানগুলো আছে এগুলো, এই যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে ভুল কোনটা সেটা তোমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে সালফার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সিস্টিন, ঠিক আছে। তো এখানে আমরা একটু দেখে নিই যে এই যে দেখো সিস্টিন যেটা, এটা কিন্তু সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড একটা, এবং এখানে দেখো সালফার আছে, ঠিক আছে। তাহলে প্রথম যে অপশানটা এখানে ছিল সালফার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সিস্টিন, এটা ঠিক, ইনকারেক্ট অর্থাৎ ভুল নয় কিন্তু, ঠিক আছে। নাম্বার 2 যেটা বলেছে গ্লাইসিন ইজ অ্যান এক্সাম্পল অফ লিপিড, ঠিক আছে। তো গ্লাইসিনটা কিন্তু লিপিডের এক্সাম্পল নয়, গ্লাইসিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল, তাহলে ইনকারেক্ট অর্থাৎ ভুল, এটা আনসার হবে। বাকিগুলো কি বলেছে দেখে নি। লেসিথিন কন্টেন্স ফসফরাস অ্যাটম ইন ইটস স্ট্রাকচার, হ্যাঁ লেসিথিন তার স্ট্রাকচারে ফসফরাস অ্যাটম আছে, এবং টাইরোসিন পজেসেস অ্যারোমেটিক রিং ইন ইটস স্ট্রাকচার, অর্থাৎ টাইরোসিন তার স্ট্রাকচারে একটা অ্যারোমেটিক রিং আছে, এটাও কিন্তু ঠিক। এইগুলো আমরা একটুখানি দেখে নিই এবার। তো সিস্টিনটা দেখলাম যে এটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে লেসিথিন, লেসিথিনে দেখো এখানে একটা ফসফরাস কন্টেনিং একটা স্ট্রাকচার, এই যে এটা একটা ফসফোলিপিড, এবং এটা কনসিস্ট অফ গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, ফসফেট গ্রুপ এবং কোলিন, অ্যান্ড ইট সার্ভ ইট স্ট্রাকচারাল রোল ইন এ সেল মেমব্রেন, লেসিথিন, ঠিক আছে। এবং এটা হচ্ছে টাইরোসিন, দেখতে পাচ্ছ এখানে একটা অ্যারোমেটিক রিং আছে। তাহলে বোঝা গেল যে কোন অপশানটা ঠিক বা কোন অপশানটা ভুল। এবং বাকি যেটা ছিল যে গ্লাইসিন লিপিড, সেটা কিন্তু নয়, গ্লাইসিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই ওই অপশানটা কিন্তু এখানে আনসার হয়ে যায়। সেটা আমি আরেকবার বলে দিই, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ইনকারেক্ট, এখানে এটা ইনকারেক্ট অপশান হবে গ্লাইসিন ইজ অ্যান এক্সাম্পল অফ লিপিড, অর্থাৎ গ্লাইসিন লিপিডের এক্সাম্পল নয়, এটা হচ্ছে হবে গ্লাইসিন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যামাইনো অ্যাসিড। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। which of the following statement is incorrect about জিমনোস্পার্ম, অর্থাৎ এখানেও বলেছে এই যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে কোনটা ইনকারেক্ট বা ভুল। ওকে, নাম্বার এ যে অপশানটা আছে সেখানে দেখি যে দে আর হেটেরোস্পোরাস, ঠিক আছে, এটা ঠিক। এটা আমরা জিমনোস্পার্মের ক্যারেক্টারিস্টিক পড়ার সময় আমরা পড়বো, বা যাদের পড়া হয়ে গেছে তারা তো বুঝতেই পারছো। এবং তারপরে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস, এখানে ইনকারেক্ট বলেছে, এটা কিন্তু এখানে কিন্তু এটা ঠিক, অর্থাৎ এটা ইনকারেক্ট নয়। ওকে, দে আর হেটেরোস্পোরাস, এটা ঠিক। মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস আর ফ্রি লিভিং,
মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটটা কিন্তু এখানে ফ্রি লিভিং নয়, এরা স্পোরোফাইটিক বডির ওপর কিন্তু এরা ডিপেন্ডেন্ট, তাই ফ্রি লিভিং এটা বলা যাচ্ছে না। তাহলে অপশান যে আমাদের ইনকারেক্ট অপশানটা যে এটা হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট দুটো অপশানটা একবার দেখে নিই, যে মোস্ট অফ দেম হ্যাভ ন্যারো লিভস উইথ থিক কিউটিকল। আমরা সাইকাস বা পাইনাসের যদি পাতাগুলো দেখি সেখানে দেখবো কিন্তু লিভসগুলো ন্যারো এবং উইথ থিক কিউটিকল আছে সেখানে, তাহলে এই অপশানটাও ঠিক। দেয়ার সিডস আর নট কভার্ড, জিমনোস্পার্ম অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তবীজী, তাই সিডসগুলো মানে ওপেন অবস্থায় থাকে, সেগুলো কভার্ড থাকে না, সেজন্য এই অপশানটাও ঠিক। তাহলে ইনকারেক্ট অপশান যেটা আমাদের এখানে আনসার হয়ে যাবে সেটা হবে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস আর ফ্রি লিভিং। এটা তোমরা একটু মার্ক করে নাও। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, দেখো কি বলেছে। In a mitotic cycle, the correct sequence of phases is option A S G1 G2 M, option B G1 S G2 M, option C M G1 G2 S এবং অপশন ডি বলেছে G1 G2 S এবং M। তো আমরা জানি যে সেল ডিভিশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারফেজ এবং একটা হচ্ছে মাইটোটিক ফেজ। তো ইন্টারফেজ যেটা, ইন্টারফেজের মধ্যে কিন্তু এই ভাগগুলো আছে, G1 ফেজ অর্থাৎ গ্যাপ 1 ফেজ, S ফেজ বা সিনথেসিস ফেজ, G2 ফেজ অর্থাৎ গ্যাপ 2 ফেজ এবং M হচ্ছে মাইটোটিক ফেজ। ঠিক আছে, তো এখানে যেটা কারেক্ট আনসার সিকোয়েন্স হয়ে যাবে সেটা হচ্ছে G1 S G2 ইন্টারফেজ এবং তারপরে হচ্ছে মাইটোটিক ফেজ পড়ছে। ঠিক আছে, তাহলে এই অপশন বিটা আমাদের আনসার হয়ে যাবে, এটা তোমরা একটু মার্ক করে নিও। আমাদের নেক্সট কোয়েশ্চেন, ইন ককরোচ আইডেন্টিফাই দ্য পার্টস অফ দ্য ফোরগাট ইন কারেক্ট সিকোয়েন্স, অর্থাৎ এখানে এদের যে পরিপাক নালীটা আছে সেটার যে কারেক্ট সিকোয়েন্স সেটা আমাদেরকে বের করতে হবে। তো মাউথ, ইসোফেগাস, তারপর ফ্যারিংস, তারপর ক্রপ, তারপর গিজার্ড, নাকি অপশন বি মাউথ, তারপর ক্রপ, ফ্যারিংস, ইসোফেগাস, গিজার্ড, অপশন সি মাউথ, গিজার্ড, ক্রপ, ফ্যারিংস নাকি ইসোফেগাস এবং অপশন ডি মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, ক্রপ এবং গিজার্ড। ঠিক আছে, তো এখানে আরশোলার যে পরিপাক নালীটা আছে এলিমেন্টারি ক্যানাল অফ ককরোচ, সেটা আমরা একটু এনসিইআরটি থেকে দেখে নিই, তাহলেই এর আনসারটা আমরা নিজেরাই পেরে যাব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল অফ ককরোচ, অর্থাৎ আরশোলার যে পরিপাক নালীর যে ছবি এটা, তার মধ্যে দেখো এর আরশোলার ফোরগাট যেটা সেটা হচ্ছে প্রথমে মাউথ, তারপরে দেখো ফ্যারিংস বা গলবিল, ইসোফেগাস বা গ্রাসনালী, তারপর ক্রপ এবং গিজার্ড এই অংশটা এগুলো নিয়ে গঠিত। দেখো আমি এখানে মার্ক করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে ফ্যারিংস, তার আগে মাউথ আছে, মাউথ বা মুখ, তারপর ফ্যারিংস, ইসোফেগাস, ক্রপ এবং গিজার্ড। তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে ছবিটা সম্পর্কে একটা আইডিয়া হবে। পরে এই চ্যাপ্টারগুলো পড়ানোর সময় তো তোমাদেরকে আরও ভালো করে বলবো। তো আমরা যেটা কোয়েশ্চেনটা ছিল সেটা আমরা একটুখানি দেখে নিই। তাহলে আমাদের এখানে এই কোয়েশ্চেনটার আনসার হয়ে যাবে এটা মাউথ, তারপর ফ্যারিংস, তারপর ইসোফেগাস, তারপর ক্রপ, তারপর গিজার্ড। ঠিক আছে, কারেক্ট সিকোয়েন্স বলেছে, সেজন্য আমাদের আনসার হয়ে যাবে এটা। তোমরা এটা একটু মার্ক করে নাও। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। বারবার বলছে এই কোথায় কারেক্ট বলছে কোথায় ইনকারেক্ট বলছে সেটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। তো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট অ্যাবাউট সায়ানোব্যাকটেরিয়া। অপশনগুলো কী কী? দে আর ফটো অটোট্রপস, সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি যেটা বলা হয় নীলাভ সবুজ শৈবাল, তারা কিন্তু ফটো অটোট্রপস। ঠিক আছে, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ওকে, তাহলে এটা ঠিক, এটা ইনকারেক্ট বা ভুল নয়। অপশান বি, দে ল্যাক হেটেরোসিস্ট। হেটেরোসিস্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে এরকম একটা জায়গা যেটা সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে থাকে, তাহলে দে ল্যাক হেটেরোসিস্ট, এটা কিন্তু নয়। নেক্সট চলে আসি অপশন সি, দে অফেন ফর্ম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার বডি। ঠিক, এটা ভুল নয়, কারণ এটা দূষিত যে জল আছে সেখানে এই নীলাভ সবুজ শৈবালগুলো একসঙ্গে জমাট বেঁধে এখানে ওই অ্যালগাল ব্লুম যেটা বলে সেটা কিন্তু তৈরি করে, তাহলে এটা ঠিক। নেক্সট আছে দে হ্যাভ ক্লোরোফিল এ সিমিলার টু গ্রিন প্ল্যান্টস। গ্রিন প্ল্যান্টসের মতো এখানে ক্লোরোফিল এ আছে, অর্থাৎ ক্লোরোফিল আছে, তাই এটা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেজন্য এটাকে ফটো অটোট্রপ বা স্বভোজী বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে ইনকারেক্ট অপশন যেটা সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে ভুল সেটা হয়ে যাবে আমাদের অপশন বি, দে ল্যাক হেটেরোসিস্ট। ল্যাক হেটেরোসিস্ট নয়, দে হ্যাভ হেটেরোসিস্ট। ওকে, তাহলে এখানে আমাদের ইনকারেক্ট অপশন যেটা সেটা হয়ে যাবে এটা।
দে ল্যাক হেটেরোসিস্ট, এই অপশনটা তোমরা একটু দাগ দিয়ে নেবে। তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বলেছে হু কয়েন্ড দ্য টার্ম কাইনেটিন। ওকে, কী কী অপশান আছে? স্কুগ অ্যান্ড মিলার, অপশান বি ডারউইন, অপশান সি ওয়েন্ট এবং অপশান ডি হচ্ছে কুরোসাওয়া। এখানে তো বিজ্ঞানীদের নাম, এটা তো কেন নয় বা কী নয় সেটা তো বোঝার কিছু নেই। এখানে স্কুগ অ্যান্ড মিলার যেটা, এটা এখানে আনসার হয়ে যাবে। স্কুগ অ্যান্ড মিলার কোয়েন্ড দ্য টার্ম কাইনেটিন। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনটা কি আছে সেটা দেখি। দ্য বায়োসিনথেসিস অফ রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ আরএনএ অকার্স ইন, তাহলে আরএনএর বায়োসিনথেসিস হয় কোথায়? রাইবোজোমে, গলগি অ্যাপারেটাস, মাইক্রোবডি নাকি নিউক্লিওলাস? তো এখানে কিন্তু আনসার হয়ে যাবে নিউক্লিওলাস। এটা তোমরা একটু মার্ক করে নিও, ঠিক আছে। নেক্সট এবং একদম লাস্ট কোয়েশ্চেনে চলে আসি। লার্জ এমটি কালারলেস সেলস of the adaxial epidermis along the veins of grass leaves are, তাদেরকে কি বলে? লেন্টিসেল, গার্ড সেল, বান্ডেল সিড সেল নাকি বুলিফর্ম সেল? অর্থাৎ একটু বড় এমটি কালারলেস বর্ণহীন যে সেল, যেটা অ্যাডাক্সিয়াল এপিডার্মিসে অর্থাৎ লিফের আপার সারফেসে যে সেলটা থাকে এবং অ্যালং দ্য ভেন অফ গ্রাস লিভস অর্থাৎ মনোকট যে প্ল্যান্টগুলো সেখানে দেখতে পাওয়া যায়। তো সেটা কি হয়ে যাবে এখানে? আনসারটা হয়ে যাবে বুলিফর্ম সেল। তো বুলিফর্ম সেল, গার্ড সেল এগুলো কাকে বলে সেটা আমরা একটু আগে দেখে নিই। তো দেখে নিই যে বুলিফর্ম সেল কাকে বলা হয়। দেখো কি বলেছে, যে বুলিফর্ম সেল হচ্ছে লার্জ বাবল শেপড এপিডার্মাল সেল। অর্থাৎ এই যে দেখো এখানটা হচ্ছে এপিডার্মিস পোর্শন এবং এপিডার্মিসে দেখো লার্জ যে সেলগুলো এবং দেখতে পাচ্ছ বাবল শেপড যে সেলগুলো, তাকে বলা হচ্ছে এই বুলিফর্ম সেলস। এটা কোথায় থাকে দেখো? অকার্স ইন গ্রুপস, দেখতে পাচ্ছ গ্রুপে আছে অন দ্য আপার সারফেস। আপার সারফেসটাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাডাক্সিয়াল সারফেস, অ্যাডাক্সিয়াল, ঠিক আছে। অ্যাডাক্সিয়াল সারফেস বা আপার সারফেস অফ দ্য লিভস অফ মেনি মোনোকট, গ্রাস লিভস বলেছিল ওখানে। তো বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলো এরকমভাবেই আসবে। আমরা যদি মোনোকটটা জেনে রাখি তাহলে যে গ্রাস যেগুলো সেগুলো মোনোকট সেটা আমরা করতে পারবো, বা গ্রাসেস বললে এটা যে মোনোকট সেটাও বুঝতে পারবো। বেশ, নেক্সট চলে আসি। বুলিফর্ম সেলস জেনারেলি প্রেজেন্ট নিয়ার দ্য মিড ভেন পোর্শন অফ দ্য লিভ। ওখানে কিন্তু কোয়েশ্চেনটাও ছিল যে অফ দ্য অ্যাডাক্সিয়াল সারফেস অ্যালং দ্য ভেন্স অফ গ্রাস লিভস। তাহলে যে অ্যালং দ্য ভেন্স বলেছিল, এখানেও এটা বলেছে যে নিয়ার দ্য মিড ভেন। ওকে, এবং নেক্সট বলেছে লার্জ এমটি অ্যান্ড কালারলেস, যেটা প্রথমেই ছিল যে লার্জ এমটি কালারলেস সেলস অফ দ্য অ্যাডাক্সিয়াল এপিডার্মিস অ্যালং দ্য ভেন। তাহলে সব কটাই আমরা পেয়ে গেলাম এখানে, এবং কোনখানটা বুলিফর্ম সেল এবং কোথায় অবস্থিত সেগুলো সেটাও আমরা দেখে নিলাম। নেক্সট গার্ড সেল কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। দিজ আর দ্য স্পেশালাইজড প্ল্যান্ট সেলস ইন দ্য এপিডার্মিস অফ লিভস, স্টেমস অ্যান্ড আদার অর্গানস দ্যাট আর ইউজ টু কন্ট্রোল গ্যাস এক্সচেঞ্জ। অর্থাৎ গ্যাসীয় আদান প্রদানের সাহায্য করে হচ্ছে এই গার্ড সেল। দে আর প্রডিউসড ইন পেয়ার্স উইথ আ গ্যাপ বিটুইন দেম অ্যান্ড দ্যাট ফর্মস এ স্টোমাটাল পোর, ঠিক আছে। বিটুইন দেম দ্যাট ফর্মস আ স্টোমাটাল পোর। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে তোমার স্টোমাটাল পোর, এবং এই দুদিকে যেটা নীল কালি দিয়ে এঁকেছি দেখো, এই জায়গাটা হচ্ছে গার্ড সেল। এইখানটা এটা, ঠিক আছে, এগুলো গার্ড সেল। এর মাঝখানে যে উইথ এ গ্যাপ বিটুইন দেম বলেছে সেইখানটা হচ্ছে স্টোমাটাল পোর, এবং বাকিগুলো হচ্ছে সাবসিডিয়ারি সেল। এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে একটা স্ট্রাকচার অফ গার্ড সেল। তাহলে গার্ড সেল কাকে বলে বা এর কাজ কি, যেটা এই গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে গার্ড সেল, সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের লাস্ট কোয়েশ্চেনের আনসার কি হবে সেটা আমি আরেকবার বলে দিই। লার্জ এমটি কালারলেস সেলস অফ দ্য অ্যাডাক্সিয়াল এপিডার্মিস। অ্যাডাক্সিয়াল মানে আমি বললাম যে আপার সারফেসটাকেই বলা হচ্ছে অ্যাডাক্সিয়াল সারফেস। তো অ্যাডাক্সিয়াল এপিডার্মিস অ্যালং দ্য ভেন্স অফ গ্রাস লিভস আর, এটা আনসার হয়ে যাবে বুলিফর্ম সেলস। তোমরা এটা একটু মার্ক করে নিও। আজকের এই যে 10টা কোয়েশ্চেন আমরা করলাম, এইটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং বাকি আরও অন্য চ্যাপ্টার পড়তে গিয়ে যদি কিছু অসুবিধা হয় বা এটুকুর মধ্যেও যদি কিছু অসুবিধা হয় তোমরা আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে সেখানেও তোমরা আমাকে জানাতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই চ্যানেলে যতটা পারো শেয়ার করো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা খুব ভালো থেকো।